দর্শক, জীবনকে বদলাতে হলে দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি দুটোই পজিটিভ হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু জ্ঞাত বা অজ্ঞাত নানা কারণে এই দুটো বিষয় সঠিক পথে চলে না বলেই আমাদের দৃষ্টিকে সঠিক পথে চালাতে হলে প্রয়োজন হয় অভিজ্ঞদের সহযোগিতা নেয়ার। ঠিক এই কাজটি করার চেষ্টা করছি আমাদের প্রতিটি আয়োজনে। হ্যাঁ প্রিয় দর্শক, সবার জন্য সুস্থ সবল সতেজ জীবনের প্রচেষ্টায় শুরু করছি RTVর প্রতি সপ্তাহের আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠান। চোখ নিয়ে ধারাবাহিক আয়োজনে আমাদের আজকের আলোচনার বিষয় চোখের ল্যাসিকের আগে ও পরে করণীয়। আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ, চোখের ল্যাসিক, ফ্যাকো, গ্লোকোমা ও স্মাইল স্পেশালিস্ট, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হারুন রশিদ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি স্যার। আজকে আসলে আমাদের আলোচ্য বিষয় হলো ল্যাসিকের আগে এবং পরে করণীয়। এই বিষয়ে যাবার আগে আসলে আমরা শুরু করতে চাচ্ছি এই প্রশ্ন দিয়ে যে ল্যাসিক বলতে আমরা কি বুঝি? দেখো, ল্যাসিক হচ্ছে লেজারের মাধ্যমে আমাদের চোখে যে সমস্ত আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি রয়েছে সেগুলো সারিয়ে দেবার একটি অভিনব একটি পদ্ধতি। চলো আমরা আগে জেনে নেই যে আমাদের চোখের ভেতরে আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি কী কী রয়েছে। উপরের ডান দিকে ছবিতে লক্ষ্য করো হাইপারমেট্রোপিয়া বা প্লাস পাওয়ারের সমস্যা, এবং নিচে বাম দিকে ছবিতে লক্ষ্য করো মায়োপিয়া বা মাইনাস পাওয়ারের সমস্যা, এবং নিচে ডান দিকে লক্ষ্য করো অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা। এই যে তিন ধরনের দৃষ্টি ত্রুটি রয়েছে, এই দৃষ্টি ত্রুটি সারাবার যে প্রথম সোপান সেটি কিন্তু চশমা। আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই, কিন্তু ছবিতে লক্ষ্য করো এত মোটা পাওয়ারের চশমা অনেক সময় আমাদের চোখের এবং মুখমণ্ডলের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে মলিন করে দেয়। শুধু তাই নয়, অনেক পেশাতেও চশমা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। এর পরের ছবিতে আমরা দেখব অনেক সময় দুই চোখের পাওয়ারের তারতম্য যদি অনেক বেশি হয় তখন একটা জিনিসকে দুটো দেখা যায়, যেটাকে আমরা ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন বলে থাকি। এই জন্যেই চশমার একটি বিকল্প হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। কিন্তু তুমি জানো যে চশমা এবং কন্ট্যাক্ট লেন্স দুটোই নির্ভরশীলতা। বিশেষ করে কন্ট্যাক্ট লেন্স সকালে পড়তে হয়, ঘুমানোর আগে খুলতে হয়, পরিচর্যার প্রয়োজন হয়, অনেক সময় চোখে ইনফেকশন হয়ে যেতে পারে। সেই জন্যেই স্থায়ী সমাধানের লক্ষ্যে লেজার ভিশন কারেকশন, এবং সেই লেজার ভিশন কারেকশনের সবচেয়ে যে জনপ্রিয় যে পদ্ধতি তার নাম হচ্ছে ল্যাসিক। এই ল্যাসিক আসলে আপনারা কিভাবে করেন? আমি মডেল দিয়ে বুঝিয়ে দিই। আমাদের চোখের সামনের যে অংশটি সেটাকে আমরা বলি কর্নিয়া বা নেত্রস্বচ্ছ। সাধারণ মানুষ যেটাকে বলে মণি। এই কর্নিয়ার সামনের দিকে ধরো 90 থেকে 120 মাইক্রন গভীরতা একটা আবরণ উত্তোলন করা হয়। আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেই। প্রথম যে ল্যাসিকটি এসেছে তার নাম হলো মাইক্রোকেরাটম ল্যাসিক বা কনভেনশনাল বা স্ট্যান্ডার্ড ল্যাসিক। সেখানে মাইক্রোকেরাটম নামের অটোমেটিক যে যন্ত্র দিয়ে এই আবরণটি উত্তোলন করা হয়, এবং কর্নিয়ার এই আবরণ উত্তোলনের পরে এক্সাইমার লেজার রশ্মি দিয়ে আভ্যন্তরীণ অংশে পাওয়ারটি সারিয়ে দেওয়া হয় এবং আবরণটি আবার পূর্বের জায়গায় বসিয়ে দেওয়া হয়। এর পরের ছবিতে আমরা দেখব, তবে ল্যাসিকের যে আধুনিক সংস্করণ সেটি হচ্ছে ফেমটোল্যাসিক। এখানে দুটো লেজার মেশিন ব্যবহার করা হয়। কর্নিয়ার আবরণটি উত্তোলনের জন্যে বাম দিকের ছবিতে লক্ষ্য করো ফেমটোসেকেন্ড লেজার, এবং ডান দিকের ছবিতে দেখো যে এক্সাইমার লেজার। এই এক্সাইমার লেজার রশ্মি দিয়ে পাওয়ারটাকে সারিয়ে দেওয়া হয়, আর এটি হচ্ছে ল্যাসিক। আচ্ছা, ল্যাসিক করতে কতক্ষণ সময় লাগে? দেখো, আমরা যদি মাইক্রোকেরাটম ল্যাসিক করি তাহলে সময় লাগে এক এক চোখে 5 থেকে 6 মিনিট। তাহলে দুই চোখে করতে সময় লাগে 10 থেকে 12 মিনিট। আর যদি ফেমটোল্যাসিক করা হয়, যেহেতু এখানে দুটো লেজার মেশিন ব্যবহার করা হচ্ছে, সেখানে এক এক চোখে 8 থেকে 10 মিনিট, অর্থাৎ দুই চোখে করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। ধন্যবাদ স্যার। ল্যাসিক কি আসলে এক চোখ করে করা হয় নাকি একই সাথে দুই চোখ করা হয়? দেখো, আমাদের কাছে যারা ল্যাসিক করাতে আসেন অধিকাংশরই দেখা যায় যে দুই চোখেই পাওয়ারের সমস্যা। সেই জন্যেই ল্যাসিক আমরা সাধারণত দুই চোখেই করে থাকি। তবে কারোর যদি এক চোখে সমস্যা থাকে তার এক চোখেই ল্যাসিক করা হয়। আচ্ছা, আসলে কারা এই ল্যাসিকের জন্য উপযুক্ত? প্রথমত, যারাই চশমা পরে, সেটা প্লাস পাওয়ার হোক বা মাইনাস পাওয়ার হোক,
বা সিলিন্ডার পাওয়ার হোক, যারাই শখের বশে হোক বা সৌন্দর্যের বিবেচনায় হোক অথবা পেশাগত প্রয়োজনে হোক অথবা চিকিৎসার প্রয়োজনে হোক, যারাই চশমা পড়তে চায় না এবং যাদের বয়স 18 বছরের উপরে এবং যাদের চোখের পাওয়ার বিগত 1 বছরে 0.5 ডায়োপ্টারের বেশি বাড়েনি, তাদের প্রি ল্যাসিক পরীক্ষা করার পরে যদি তারা ল্যাসিকের উপযুক্ত বলে বিবেচিত হন, তখনই তাদের চোখে ল্যাসিক করা সম্ভব হয়। আপনি বলছিলেন যে আসলে উপযুক্ততা বিবেচনা করেই কিন্তু আসলে ল্যাসিকটা করা হয়, তো আসলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আপনারা ল্যাসিকটি করেন? চলো ছবি দিয়ে আমরা বুঝিয়ে দিই। প্রথমে একজন রোগী যখন আমাদের কাছে আসেন, আমরা স্লিট ল্যাম্পের মাধ্যমে ভালো করে চোখটা পরীক্ষা করি। আমরা দেখি যে চোখের পাতায় কোনো মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন আছে কিনা, চোখের শুষ্কতা আছে কিনা, কর্নিয়ার অসুখ যেমন কেরাটোকোনাস আছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব, আমরা স্নেলেন্স ভিশন চার্ট দিয়ে আমরা দৃষ্টি পরীক্ষা করি। এর পরের ছবিতে আমরা দেখব অটো রিফ্র্যাক্টো কেরাটোমিটারের মাধ্যমে আমরা চোখের দৃষ্টি ত্রুটি নির্ধারণ করি এবং কর্নিয়ার বক্রতা পরিমাপ করি। এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়া কতটা পুরু সেটা আমরা প্যাকিমেট্রির মাধ্যমে আমরা নির্ধারণ করি। এর পরের ছবিতে আমরা দেখব প্লেসিডো বেসড কর্নিয়াল টোপোগ্রাফির মাধ্যমে আমরা কর্নিয়ার একটা মানচিত্র তৈরি করি। যেমন ধরো এই কর্নিয়াল টোপোগ্রাফির মাঝখানের ছবিতে লক্ষ্য করো, সেখানে লাল হয়ে গেছে, অর্থাৎ সেখানে চোখের একটি বিশেষ রোগ কেরাটোকোনাস রয়েছে। এই ধরনের ক্ষেত্রে আমরা ল্যাসিক করতে নিষেধ করি। এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়াল টোমোগ্রাফি বাই পেন্টাক্যাম। এটি সবচেয়ে লেটেস্ট টোমোগ্রাফি পরীক্ষা। এর পরের ছবিতে আমরা দেখব যে লক্ষ্য করো নিচের ছবিতে সেখানে সবুজ রং, মানে স্বাভাবিক চোখ। এর পরের ছবিতে লক্ষ্য করো, সেখানে লক্ষ্য করো যে সবুজের মাঝখানে লাল, অর্থাৎ ওই জায়গাটিতে কর্নিয়া পাতলা হয়ে গেছে, কর্নিয়া আরও বেশি বক্র হয়েছে, অর্থাৎ চোখের কেরাটোকোনাস রোগ রয়েছে। এর পরের ছবিতে আমরা লক্ষ্য করো যে কর্ভিস এসটি কর্নিয়াল বায়োমেকানিক অ্যানালাইজার, কর্ভিস এসটি, যার মাধ্যমে আমরা কর্নিয়ার বায়োমেকানিক্যাল স্ট্রেংথ আমরা পর্যবেক্ষণ করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব যে পেন্টাক্যাম AXL এবং কর্ভিস এসটি আমরা এখন যৌথভাবে কম্বাইন্ডলি আমরা ব্যবহার করি। এর পরের ছবিতে আমরা দেখব যে সেখানে আমরা বায়োমেকানিক্যাল এবং টোমোগ্রাফিক অ্যাসেসমেন্ট আমরা করেছি। এর পরের ছবিতে আমরা দেখব ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমেট্রি, অর্থাৎ আমাদের চোখের ভেতরে যে সমস্ত উচ্চমানের বিচ্যুতি রয়েছে, কমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, সেগুলো আমরা ভালোভাবে দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব স্পেকুলার বায়োমাইক্রোস্কোপি। তুমি জানো আমাদের কর্নিয়ার 5টি স্তর রয়েছে, সবচেয়ে ভেতরের যে স্তরটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। সেখানে কোষের সংখ্যা যদি কম হয়, যেমন ফুক্স এন্ডোথেলিয়াল ডিস্ট্রফিতে হয়, সেক্ষেত্রে আমরা ল্যাসিক থেকে বিরত থাকি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা সঠিকভাবে চোখের চাপ পরিমাপ করি, দেখি যে কারোর চোখে গ্লোকোমা রোগ রয়েছে কিনা। অর্থাৎ এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেই আমরা ল্যাসিক করে থাকি। ধন্যবাদ স্যার, আপনি সুন্দর করে বলছেন আসলে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার কথা। এই পরীক্ষা নিরীক্ষা করতে কত সময় লাগে? দেখো, আমরা ডাইলেট করে চোখের রেটিনাটাও ভালো করে দেখে নিই। সব মিলিয়ে এই পরীক্ষাগুলো করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। অনেক সময় দেখা যায় যে একটা পরীক্ষা করেই ল্যাসিক করে ফেলা হয়। আমার মনে হয় এটা সঠিক নয়, কেননা যাদেরকে আমরা ল্যাসিক করি এরা সবাই বয়সে তরুণ, এদের সারাটা জীবন পড়ে আছে, এদের ভবিষ্যৎ পড়ে আছে। সুতরাং আমি মনে করি এদের A to Z সব কিছু ভালো করে পরীক্ষা করেই ল্যাসিকটা করা উচিত। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন কিন্তু কেরাটোকোনাস রোগের কথা, এই রোগের আধুনিক চিকিৎসা কি? দেখো, কেরাটোকোনাস এমনই একটি চোখের অসুখ যে অসুখে আমাদের কর্নিয়ার কেন্দ্রীয় অংশ ধীরে ধীরে পাতলা হতে থাকে, কর্নিয়ার বক্রতা বৃদ্ধি পেতে থাকে এবং কর্নিয়া কোণের আকার ধারণ করে। চলো আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই। এবং কেরাটোকোনাস যদি ক্রমবর্ধমান হয়, তার আধুনিক চিকিৎসা হচ্ছে কোলাজেন ক্রস লিঙ্কিং। সেখানে রাইবোফ্লাভিন বা ভিটামিন B2 চোখে ড্রপ আকারে দেওয়া হয় এবং তারপরে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন দেওয়া হয়। এই দুটো সংমিশ্রণে কর্নিয়া শক্তিশালী হয়। আমরা সবচেয়ে লেটেস্ট অ্যাভেড্রো, যারা গ্লোবাল লিডার এই কোলাজেন ক্রস লিঙ্কিংয়ে ফ্রম USA, আমরা সেটা ব্যবহার করে থাকি। আপনি কিন্তু বলছিলেন গ্লোকোমা রোগীদের কথা, যাদের গ্লোকোমা রোগ আছে তাদের কি আসলে ল্যাসিক করা সম্ভব? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। আমরা সকল রোগীদেরই অপটিক স্নায়ু ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা যখনই গ্লোকোমা রোগ সন্দেহ করি তখন আমরা হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে দৃষ্টির পরিসীমা পর্যবেক্ষণ করি। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা মূলত অপটিক স্নায়ুর অসুখ, সেই কারণে আমরা অপটিক নার্ভ হেড এবং রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারের
অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করে থাকি। পরের ছবিতে আমরা দেখব উন্মুক্ত কোণ বিশিষ্ট এবং বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমার পার্থক্য নির্ধারণের লক্ষ্যে আমরা অ্যাঙ্গেল ওসিটি করে থাকি। প্রয়োজনে আমরা ইউবিএম প্রযুক্তি ব্যবহার করে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা এবং ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমার মধ্যে পার্থক্য নির্ধারণ করি। আমরা যদি কোনো একজন রোগীর চোখে গ্লোকোমা সন্দেহ করি, অর্থাৎ সন্দেহভাজন গ্লোকোমা রোগী হয় অথবা গ্লোকোমা যদি প্রাথমিক পর্যায়ের হয়, তাহলে আমরা ল্যাসিক করতে পারি। কিন্তু গ্লোকোমা যদি অগ্রসরমান হয়, তাহলে আমরা ল্যাসিক থেকে বিরত থাকি। ধন্যবাদ স্যার। যাদের চোখে রেটিনার সমস্যা হয়েছে বা রয়েছে, তাদের কি ল্যাসিক করা সম্ভব? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। আমরা সবসময় ডাইলেট করে রেটিনা ভালো করে পরীক্ষা করে দেখি যে রেটিনার কোনো অসুখ আছে কিনা। যেমন ধরো ম্যাকুলার ডিস্ট্রফি বা রেটিনাইটিস পিগমেন্টোসা। এর পরের ছবিতে আমরা দেখব যে আমরা প্রয়োজনে ওসিটি পরীক্ষা করে আমরা দেখি যে রেটিনাতে কোনো ছিদ্র আছে কিনা, রেটিনাতে কোনো পানি জমেছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব যে রেটিনাল ডিট্যাচমেন্ট যদি আমরা মনে করি বা চোখের ভেতরে রক্তক্ষরণ, সেগুলো আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে ভালোভাবে দেখে নিই। অনেক সময় যারা মায়োপস বা শর্ট সাইটেড, এদের অনেক সময় দেখা যায় যে রেটিনার পেরিফেরিতে কিছু কিছু ডিজেনারেশনস বা কিছু কিছু ফাটল বা একটা ছিদ্র থাকতে পারে। সেগুলো আমরা প্রথমেই প্রোফাইল্যাকটিক লেজার দিয়ে আমরা ঠিক করে তারপরে ল্যাসিক করি। কিন্তু রেটিনার যদি বড় ধরনের সমস্যা থাকে, যেমন রেটিনাল ডিট্যাচমেন্ট, এই জাতীয় অসুখ যদি থাকে, তাহলে আমরা ল্যাসিক থেকে বিরত থাকি। ধন্যবাদ স্যার। যারা কন্ট্যাক্ট লেন্স পরেন, ল্যাসিকের আগে তাদের প্রতি আপনার উপদেশ কি থাকবে? দেখো, যারা সফট কন্ট্যাক্ট লেন্স পরে তাদের প্রি ল্যাসিক এবং ল্যাসিকের অন্তত 1 সপ্তাহ আগে সফট কন্ট্যাক্ট লেন্স পরা বন্ধ রাখা উচিত। এবং যারা আরজিপি লেন্স পরে তাদের প্রি ল্যাসিক এবং ল্যাসিকের 3 সপ্তাহ আগে এই আরজিপি লেন্স পরা বন্ধ করা উচিত। যারা ঢাকার বাইরে থেকে আসবেন ল্যাসিক অপারেশনের জন্য, কতদিন আগে আসলে তারা ঢাকায় অবস্থান করবেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক রোগীরাই ঢাকার বাইরে থেকে আসেন। আমার মনে হয় 3 দিন থাকলে হয়। যেমন প্রথম দিন প্রি ল্যাসিক করা হলো, পরের দিন ল্যাসিক করা হলো এবং ল্যাসিকের পরের দিন আরেকবার ফলো আপে আসতে হয়। তো আমার মনে হয় 3 দিন যদি তারা প্ল্যান করে, আমার মনে হয় সেটাই ভালো। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা শুনছিলাম। আলোচনা করছি আজকে আমরা ল্যাসিকের আগে এবং পরে করণীয় বিষয়টি নিয়ে। তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির, আমাদের সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই। দর্শক, ল্যাসিকের আগে ও পরে করণীয় নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের এই পর্বে আলোচনা করছেন স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের ল্যাসিক, ফ্যাকো, গ্লোকোমা ও স্মাইল স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার। ল্যাসিক চিকিৎসা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময় বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। ল্যাসিকের আগে ও পরে করণীয় নিয়ে আজকের আলোচনায় সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের সুপরিচিত ও অভিজ্ঞ চিকিৎসা ব্যক্তিত্ব, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের ল্যাসিক, ফ্যাকো, গ্লোকোমা ও স্মাইল স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে স্যার আপনি আসলে আলোচনা করছিলেন যে ল্যাসিকের আগে একজন রোগীকে কতদিন ঢাকায় অবস্থান করতে হবে এই বিষয়টি নিয়ে। এখন আমরা স্যার চলে যাব আসলে ল্যাসিক পুরনো দিনেও ছিল, বর্তমানেও আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তুমি করেছো। আসলে পুরনো দিনের যে ল্যাসিক মেশিনগুলো ছিল সেগুলো অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন। যেমন ধরো 40 থেকে 50 হার্টস, এখন 250 থেকে 500 হার্টস। ফলে খুব দ্রুততম সময় আমরা পাওয়ারটা সারতে পারি। যেমন 1 পাওয়ার সারতে মাত্র সময় লাগে 1.4 সেকেন্ড। ধরো কারোর যদি 10 পাওয়ার সারতে হয় তাহলে সময় লাগে মাত্র 14 সেকেন্ড। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। পুরনো দিনের যে লেজার মেশিনগুলো ছিল সেগুলো ব্রড বিম লেজার, অর্থাৎ মোটা লেজার রশ্মি সরাসরি চোখের কর্নিয়ার উপরে আপতিত হতো। আর এখন আধুনিক সময়ে আমরা ফ্লাইং স্পট লেজার ব্যবহার করছি। সেখানে খুব চিকন লেজার রশ্মি 0.95 মাইক্রন লেজার রশ্মি ফ্লাই করে করে উড়ে উড়ে চোখের কর্নিয়ার উপরে আপতিত হয়। আরেকটি বিষয় হচ্ছে আই ট্র্যাকিং সিস্টেম। আমরা যখন রোগীর চোখে ল্যাসিক করি, রোগীকে বলি একটা সবুজ বাতির দিকে তাকিয়ে থাকতে। কোনো কারণে চোখ যদি নড়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কেননা যে সমস্ত ভিডিও ক্যামেরা রয়েছে সেগুলো চোখের গতি প্রকৃতির দিকে খেয়াল করে। চোখ সামান্য নড়ে গেলেও সরাসরি লম্বালম্বিভাবেই লেজার রশ্মিগুলো কর্নিয়ার উপরে আপতিত হয়, ফলে দৃষ্টির গুণগত মান স্বাভাবিক থাকে। এছাড়া ল্যাসিকের কিছু আপগ্রেড হয়েছে, যেমন টোপোগ্রাফি গাইডেড ল্যাসিক, ওয়েভ ফ্রন্ট গাইডেড ল্যাসিক, ওয়েভ ফ্রন্ট অপটিমাইজ ল্যাসিক। তো এগুলোই হচ্ছে অত্যাধুনিক ল্যাসিকের
যে বিষয়গুলো। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন চোখের শুষ্কতার কথা। চোখের শুষ্কতায় যেসব রোগীরা ভুগছেন তাদের চোখে কি আসলে ল্যাসিক করা সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। দেখো, ল্যাসিকের আগে আমরা সবসময় দেখে নিই কারোর চোখে শুষ্কতা রয়েছে কিনা। দেখো, ল্যাসিকের আগে আমরা কিছু পরীক্ষা করে নিই, যেমন শার্মার টেস্ট, টিয়ার ব্রেকআপ টাইম, টিয়ার অসমোলারিটি, এবং সবচেয়ে লেটেস্ট পরীক্ষা হচ্ছে লিপিভিউ 2 পরীক্ষা। এর পরের ছবিতে আমরা দেখব এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি যে শুষ্কতা কি মৃদু রয়েছে নাকি মাঝারি না অতিমাত্রা শুষ্কতা রয়েছে। যদি মৃদু শুষ্কতা আমরা দেখি তাহলে আমরা সিম্পল আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের অশ্রু দেই এবং তাদের চোখের ল্যাসিক আমরা করে ফেলি। কিন্তু যাদের শুষ্কতা মাঝারি বা অতিমাত্রায় রয়েছে তাদেরকে আমরা এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট যে শুষ্কতার যে চিকিৎসা লিপি ফ্লো, সেই চিকিৎসা আমরা করি এবং তারপরে আমরা ল্যাসিক করি। কেননা ল্যাসিকের পরে চোখের শুষ্কতা এমনি একটু বৃদ্ধি পায়, সেটা যদি অতিমাত্রায় বৃদ্ধি পায় তাহলে দৃষ্টির যে গুণগত মান সেটি ব্যাহত হবে। যাদের কর্নিয়া একটু পাতলা তাদের কি আসলে ল্যাসিক করা সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। যাদের কর্নিয়া পাতলা রয়েছে, যাদের চোখে ল্যাসিক করা সম্ভব হচ্ছে না, তাদেরকে আমরা ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি বা পিআরকে আমরা করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা তাদের চোখে এপি ল্যাসিক বা ল্যাসেক করতে পারি। ধন্যবাদ স্যার। আর যাদের চোখের পাওয়ার অনেক বেশি তাদের কি আসলে ল্যাসিক করা যাবে? দেখো, ল্যাসিকের একটা সীমাবদ্ধতা রয়েছে। যাদের মাইনাস পাওয়ার 14-এরও বেশি তাদের চোখে ল্যাসিক করা যায় না। তাদের চোখে আমরা ফেকিক ইন্ট্রাকুলার লেন্স আমরা বসাতে পারি। এই ক্ষেত্রে চোখের যে স্বচ্ছ প্রাকৃতিক লেন্স রয়েছে সেই লেন্সের সামনেই আরেকটি লেন্স বসিয়ে দেওয়া হয়। এই লেন্সটি বেশ পাতলা। এর পরের ছবিতে আমরা দেখব এছাড়া আমরা চোখে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক যে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স রয়েছে সেটিকে আমরা অপসারণ করে চোখে একটা সঠিক পাওয়ারের আমরা লেন্স বসিয়ে দিই, অনেকটাই ফ্যাকো সার্জারির মতো। ধন্যবাদ স্যার। আর যাদের পাওয়ার সীমার মধ্যেই রয়েছে বা অল্প আছে তাদের সকলেরই কি ল্যাসিক করা সম্ভব? দেখো, আমরা জানলাম যে -14 পর্যন্ত ল্যাসিক করা যায়, কিন্তু যাদের পাওয়ার খুব কম তাদের সবার কিন্তু ল্যাসিক করা যায় না। কারণ প্রিল্যাসিক পরীক্ষা করে যদি তারা অনুপযুক্ত হন, অল্প পাওয়ার হলেও তাদের চোখে ল্যাসিক করা সম্ভব হয় না। ধন্যবাদ স্যার। আমরা কিন্তু ইদানিং শুনছি আরেকটি প্রযুক্তির কথা, সেটি হচ্ছে স্মাইল। এই প্রযুক্তির সুবিধাগুলো সম্পর্কে আমাদের জানাবেন। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, স্মাইল হচ্ছে 3rd জেনারেশন রিফ্র্যাক্টিভ সার্জারি, অর্থাৎ রিফ্র্যাক্টিভ সার্জারির সর্বশেষ প্রযুক্তি। এই ক্ষেত্রে কর্নিয়ার যে আভ্যন্তরীণ অংশে একটা একটা লেন্স তৈরি করা হয়, যেটাকে আমরা লেন্টিকিউল বলি। সেই লেন্টিকিউলকে আমরা 2 মিলিমিটার একটা ছোট্ট ছিদ্র দিয়ে বের করে নিয়ে আসি, আর এই জন্য এর নাম হলো স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন। এখানে কিন্তু কর্নিয়ার কোনো ফ্ল্যাপ থাকে না, ফলে ফ্ল্যাপ সম্পর্কিত যে জটিলতাগুলো সেগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই সমস্ত রোগীদের চোখের শুষ্কতা এবং কর্নিয়ার যে শক্তি সেটা চমৎকার থাকে। ল্যাসিকের পর কেউ যদি কালার্ড কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে চায় তারা কি করবেন? হ্যাঁ, অনেকেই তো ফ্যাশন করে কন্ট্যাক্ট লেন্স পরতে চায়, খুব ভালো কথা, কিন্তু তাদের 3 মাস অপেক্ষা করা লাগবে। ধন্যবাদ স্যার। ল্যাসিক করলে চোখে কি আসলে ছানি পড়তে পারে বা চোখে ছানি পড়লে চোখে লেন্স বসানো যাবে কিনা এই ল্যাসিক রোগীগুলোর? প্রথমত, ল্যাসিক করলে চোখে কখনো ছানি পড়ে না। এমনিও আজকে যাদের ল্যাসিক করা হচ্ছে তাদের বয়স যখন 50 বা 60 হবে তাদের তো চোখে ছানি পড়বে, তখন তো তাদের ছানি অপারেশন করে লেন্স বসাতে হবে। কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যে সঠিক পাওয়ারের লেন্স বসানো। এই সমস্ত ক্ষেত্রে আমরা সবচেয়ে লেটেস্ট যে অপটিক্যাল বায়োমেট্রি আয়োল মাস্টার 700 এবং এদের ক্ষেত্রে আরেকটা বিশেষ ফর্মুলা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ব্যারেট ট্রুকে টিকে ফর্মুলা, অর্থাৎ সঠিক পাওয়ারের লেন্স নির্ণয়টা এই ধরনের ল্যাসিক রোগীদের যাদের পরবর্তীতে ছানি পড়েছে তাদের আমি চোখে লেন্স বসিয়েছি, তারা সবাই ভালো আছে। এমনকি এই ধরনের ল্যাসিক রোগীদের আমি ট্রাইফোকাল লেন্স বসিয়েছি, ডফ লেন্স বসিয়েছি এবং তারা সকলেই ভালো আছেন এবং চমৎকার দেখছেন। ধন্যবাদ স্যার। আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে ল্যাসিকের পর কতদিন পরে আমি চোখে মাস্কারা লাগাতে পারবো বা মেকআপ করতে পারবো বা ফেশিয়াল করতে পারবো, আই ক্রিম লাগাতে পারবো, এই বিষয়টি স্যার একটু বলবেন আমাদের। মেয়েরা তো আসলে স্বাস্থ্য পছন্দ করে, বেশি দিন অপেক্ষা করা লাগবে না, 7 দিন পরেই চোখে আই মাস্কারা এবং অন্যান্য সব কিছুই করা যাবে। তবে ফেশিয়ালের কথা বললে তো আসলে ফেশিয়াল অন্তত 2 সপ্তাহ আগে করা উচিত না এবং ফেশিয়াল করার সময় সাবধানে থাকতে হবে যেন চোখে কোনো আঘাত না লাগে, তাতে কর্নিয়ার ফ্ল্যাপটা নড়ে যেতে পারে। ল্যাসিকের কতদিন পর একজন মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারবে? 2 থেকে 3 দিন পরেই সে কাজে যোগদান করতে পারবেন। আর চোখে পানি দেওয়া? চোখে পানি দেওয়া 5 থেকে 7 দিন পরেই চোখে পানি দেওয়া যাবে। যারা আছেন অনেকে আছেন যে যারা আসলে রেগুলার ব্যায়াম করে বা এক্সারসাইজ করে তারা কতদিন পর আবার শুরু করতে পারবে? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আসলে অনেকেই তো ব্যায়াম করেন,
আমার মনে হয় যারা হালকা ব্যায়াম করতে চান তারা 7 দিন পরে সেটা করতে পারবেন, আর যারা ভারী ব্যায়াম করেন বা যারা দৌড়াতে চান বা জগিং করতে চান তারা 2 সপ্তাহ পরেই সেগুলো করতে পারেন। ধন্যবাদ স্যার। আজকে আসলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছিলাম আমাদের রোগীদের উদ্দেশ্যে। ল্যাসিকের আগে এবং পরে করণীয় এই বিষয়টি নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, যে কোনো চিকিৎসা মানে কিন্তু কোনো না কোনো প্রযুক্তির ব্যবহার। চোখের চিকিৎসাও তার ব্যতিক্রম নয়। এক্ষেত্রে ল্যাসিকের আগে ও পরে করণীয় এবং কি উপায় সেটি করা যেতে পারে তাই নিয়েই আজ মূল্যবান আলোচনা করছিলেন অভিজ্ঞ এবং বরেণ্য চিকিৎসা ব্যক্তিত্ব ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের ল্যাসিক, ফ্যাকো, গ্লোকোমা ও স্মাইল স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার। আশা করছি এই আলোচনা অত্যন্ত উপযোগী ভূমিকা রাখবে আপনাদের সবার জন্য। সুস্থ, সবল দৃষ্টিশক্তির এবং সুখময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব। সবার জন্য শুভকামনা।